আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা, আদালতের পর্যবেক্ষণ। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। সংঘর্ষের ঘটনায় ৫ জন আটক, বন্ধ ক্লাস ও পরীক্ষা। ভিসির পদত্যাগ সহ শিক্ষার্থীদের ৫ দাবি। কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্বেগ প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে শাস্তির হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর নাইকো দুর্নীতি মামলা থেকে অবশেষে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে অন্য ৭ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ সহ ৩ আসামি মারা যাওয়ায় আগেই তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। গত বছরের মার্চে খালেদা জিয়া সহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। মামলায় রয়্যাল কানাডিয়ান পুলিশের ২ সদস্য সহ মোট ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়, কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস দেওয়া হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ২ জন সদস্য এসেছিল, তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। বরঞ্চ ওই ২ জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ৩৯ জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১৬ বছর ধরে হয়রানি করা হয়। মামলার বাদী দুদক কর্মকর্তা মাহবুবুল আলমের শাস্তি দাবি করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে গোটা ক্যাম্পাস। আটক করা হয়েছে ৫ জনকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়েছে কুয়েটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তবে দুপুরের মধ্যে ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি পূরণ না হলে ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেবার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন রাসনা দাস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর রেশ খুলনা সহ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতেই ডাবি ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুয়েটের পাশাপাশি ডাবি ক্যাম্পাসেও দেখা দিয়েছে উত্তেজনা। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এখনো থমথমে পরিস্থিতি। সেনা, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘিরে রেখেছে কুয়েটের প্রধান ফটক। ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে। এদিকে কোনো ক্লাস ও পরীক্ষাও হয়নি এই দিন। কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা এখানে স্পষ্টভাবে জানাচ্ছি,
কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোন দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। আমরা এই তাদের মৌখিক বিবৃতি, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বললো, আমরা ঘৃণাভরে এটা প্রত্যাখ্যান করছি। এই হামলায় ছাত্র ভার্সেস ছাত্র হয় নাই, বহিরাগত ভার্সেস ছাত্র, ছাত্রদল ভার্সেস ছাত্র হয়েছে। কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা, কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া যুবদল নেতা মাহবুব রহমানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাসনা দাস, এটিএন বাংলা। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সতর্ক করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। সকালে ঢাকার আদমজী স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবাস্তব। শুধু নিষিদ্ধ নয়, গণহত্যাকারী দলটি নির্মূল করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ। শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে, সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। যে ফ্যাসিবাদের সময় যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। কুয়েটের মতো কোনো পক্ষ অস্ত্র আর চাপাতি হাতে নিয়ে সমাজে অশান্তি করতে চাইলে দেশে তাদেরও জায়গা হবে না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীতে বাংলাদেশ সুফি সম্মেলনে তিনি বলেন, দেশে কোনো বিদেশি আগ্রাসন আসলে সবাই মিলে তা প্রতিহত করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশকে অস্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমা চাইলে গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবে। স্থানীয় সরকারের উপদেষ্টা এ ধরনের বক্তব্যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের কথাবার্তা সরকারের নতুন দল গোছানোর কৌশল কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরীর সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আবারও ১/১১ কথা চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না। এ সময় তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠিত হলে তার জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি, তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে যাওয়া, কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকুরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় দেবে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে গত বছর 7 নভেম্বর 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। পরিবেশ রক্ষায় জাতীয় পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান সিরাজগঞ্জের গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। কারখানাটির বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী দাওভাঙ্গা নদীতে ফেলায় বিষাক্ত হয়ে উঠেছে সেখানকার পানি। কারখানার দূষিত বর্জ্য ফেলা বন্ধে এবার কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী সহ মানবাধিকার কর্মীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট আর জানাচ্ছেন তামান্না জেনিফার। কাপড় প্রসেসিং এর কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে সিরাজগঞ্জের দাউভাঙ্গা নদীতে। মিলের বর্জ্যে পানি বিষাক্ত হওয়ায় নদী তীরবর্তী শতাধিক গ্রামের মানুষ ভুগছে পেটের পীড়া, চর্মরোগ সহ শারীরিক নানা সমস্যায়। 1995 সালে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে 74 বিঘা জমির উপর গড়ে তোলা হয় উত্তরবঙ্গের বৃহৎ গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস। মিলের ভেতরে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য 2001 সালে জাতীয় পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। তবে শুরু থেকেই মিলটিতে ইটিপি প্ল্যান্ট কার্যকর না থাকায় এই বেহাল দশা। এখানে আমি জন্মের পর থেকেই দেখতেছি যে এই পানিটা এইভাবে গড়তেছে। আমরা অনেকবার মানববন্ধন করেছি, সাংবাদিক এসেছে, পানি উন্নয়ন বোর্ড থেকে লোক এসেছে। এই যে এখন ফল ফলের গা বছরা এই যে সব পচা পানি গড়ে, ধান ভরালি ধান মরে যায়, পানি বন্ধ নামলে আত্মাও খাই যায়। আমরা চাই ছাত্র সমাজ মিলে এই জিনিসটা যেন সমাধান হয়। এলাকাবাসী জানান, মিল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। উল্টো মামলার শিকার হন স্থানীয়রা। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখানে স্টেপ নেওয়ার সরাসরি 133-তে যখন তখন স্টেপ নিয়ে বন্ধ করে দিতে পারে সমস্ত প্রতিষ্ঠানকে, এবং মোবাইল কোর্ট দ্বারা জরিমানা করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে মিল কর্তৃপক্ষের দাবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ক্রমে, অনুমোদন সাপেক্ষে আমরা ইটিভি আবার সংস্কার করি। সংস্কার করার পরে নতুন করে আমরা ইটিভি এখন নতুন করে আবার চালানো হচ্ছে আর কি। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, তারা মিলটিতে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছেন। 2017, 2019 এবং 2021 সালে 3 দফায় মিলের বিরুদ্ধে 21.5 লাখ টাকা জরিমানা করা হলেও পরিবেশের জন্য হুমকি স্বরূপ এই মিল বন্ধের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দেশের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, ডিম পায় তা নিশ্চিত এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। কুষ্টিয়ায় মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন খামারিদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বাড়ি সহ জেলার খামারিরা সভায় উপস্থিত ছিলেন। আপনি আপনার টেবিলে আসবে না, ওটা মৎস্যজীবীরা বা খামারিরা না করলে তার মাংসটা আসবে না, ডিমটা আসবে না। তার মানে যারা এগুলো কাজ করছেন তাদেরকেও সুযোগ সুবিধা দেয়া, তাদেরকেও রক্ষা করা একই সাথে এই মন্ত্রণালয়ের কাজ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এখনও খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের হাইল হাওর পাড়ের গাছিরা। কুয়াশার চাদরে ঢাকা কনকনে শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা রসপ্রেমীরা ভিড় করছেন হাওর পাড়ে। এতে ভালো আয় করছেন গাছিরা। ভোর থেকে হাওর পাড়ে নানা বয়সী মানুষের পদচারণা। মৌলভীবাজার প্রতিনিধি মহসিন পারভেজের রিপোর্ট আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। মৌলভীবাজার সদর উপজেলার এই হাওর এখনো প্রতিদিন ঢাকা থাকে কুয়াশায়, বইছে হিম বাতাস। হাওর পাড়ে দাঁড়িয়ে আছে সারি সারি 3 শতাধিক খেজুর গাছ, যেখানে দিনরাত রস সংগ্রহে ব্যস্ত গাছিরা।
টাটকা খেজুর রসের টানে শীতের কুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোরে হাওর পাড়ে আসছেন উৎসুক জনতা। সূর্য ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে রস বিক্রি। ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া রস সংগ্রহ আগামী মাসেও চলবে বলে জানান গাছিরা। 11টার থেকে শুরু করি বেলা 5টা পর্যন্ত হাঁড়ি লাগাই। হ্যাঁ, 200 টাকা, তার মধ্যে 100 টাকা কাটি, 120 টাকা কাটি। রস গাছের থেকে পারি, রসটা ইয়াতে ক্যান্টিনে ঢালি লিয়া যায়, লোকে দেওয়া হয়। খেজুরের রস কিনতে মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকেও আসছেন ক্রেতারা। তাজা রস খাওয়ার পাশাপাশি পিঠা পায়েস বানাতে কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন ঘরে। এখানে খাইলাম 5 লিটার, আর বাড়ির জন্য আরো 5 লিটার নিয়ে যাচ্ছি। রসটা খুব অরিজিনাল লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। আমরা 3 জন আসলাম, আমরা 6 লিটার লইছি। বোতল লাইনা চাইছিলাম আরো বেশি নিতাম। আশেপাশে কোনোখানে পাওয়া যায় না, খালি ওখানে পাওয়া যায়। আর এবার লাগলো যে ফ্রেশ, তো খাওয়া পরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো একটু খাওয়ার একটু গন্ধটা একটু করে মারাত্মক গন্ধ, কিন্তু খাইতে টেস্ট আছে, ভেরি টেস্ট। এখানে প্রায় 300টি খেজুর গাছের মধ্যে 120 থেকে 130টি গাছে হাড়ি বসানো হয়েছে। এ থেকে প্রতিদিন 100-এরও বেশি লিটার রস মিলছে বলে জানান এই খামারিরা। 3 মাসের এরা প্রজেক্ট আর কি, শীত যতদিন আছে ততদিন। শীত এটা শেষ, মাঘ মাসের শেষে, ফাল্গুন মাসের শেষের দিকে আমরা শেষ করে দেব। আমাদের এখানে ভেজাল মুক্ত ইনশাআল্লাহ, আর আমরা এখানে সরাসরি গাছ থেকে পেরে বিক্রি করি। বারাক গ্রুপের ফিশারির তত্ত্বাবধানে চলে এই খেজুর বাগান। প্রতিদিন 10 থেকে 20 হাজার টাকার রস বিক্রি হচ্ছে বলে জানান তারা, যা থেকে বিপুল পরিমাণ গুঁড়ো তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সাথে যুদ্ধবন্ধ এবং সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে দুদেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আশা করেছেন তারা। এই আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে দূরে রাখার অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠকের খবরে সৌদি সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনকে পুতিনের সাথে যুদ্ধে জড়ানো উচিত হয়নি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রায় 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হলেও সংঘাত থামানোর উদ্যোগ নেয়নি কোনো দেশ। উল্টো বাইডেন প্রশাসন ও ইউরোপের নেতারা ইউক্রেনকে সহায়তা করে উস্কে দিয়েছেন পুতিনকে। তবে এই প্রথম যুদ্ধ বন্ধে আলোচনায় বসল ওয়াশিংটন ও মস্কো, যদিও সেখানে রাখা হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ পায়নি জেলেনস্কির মিত্র দেশগুলোও। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের 4.5 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। এতে নেতৃত্ব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার সাথে ইউক্রেনের প্রাণঘাতী সংঘাত বন্ধ অনেকটা কঠিন হলেও এটি গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুপক্ষই ওয়াশিংটনে মস্কোতে দূতাবাস খোলা ও কর্মীদের ফিরিয়ে নেওয়া এবং ইউক্রেনের শান্তি আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে। আশা করি দ্রুতই একটি ভালো সমাধান দেখতে পাবে বিশ্ব। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের সাথে সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন। পুতিন নিজেই বলেছেন, দরকার হলে জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও যে কোনো সমঝোতার জন্য আলোচনা দরকার। শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে দূরে ঠেলে দেওয়ার অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আমি খুবই হতাশ। 3 বছর ধরে যুদ্ধ চলছে। আমি এতদিন প্রেসিডেন্ট থাকলে তা কখনোই হতে দিতাম না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত মানুষকে মরতে দেখিনি। খুব সহজেই এই লড়াই বন্ধ করা যেত। বাইডেন আলোচনার উদ্যোগ নিলে পুতিন কখনোই যুদ্ধ চালিয়ে যেতেন না। এই লড়াই বন্ধ করার ক্ষমতা আমার আছে। এদিকে রিয়াদে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলে, ঠিক সেই মুহূর্তে সৌদি আরব সফর বাতিল করে তুরস্কে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে। রিয়াদে রাশিয়া আমেরিকার বৈঠকটি আমাদের জন্য বিস্ময়কর। এতে আমাদের কোনো যায় আসে না। আমার অবস্থান সম্পূর্ণ সৎ ও খোলামেলা। এখন আমি সেখানে যাব না। সৌদি যুবরাজ সালমানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আশা করি 10 মার্চ সরকারি সফরে যাব।
দীর্ঘ ৩ বছর পরে হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার আলো দেখছেন অনেকে। তবে ইউরোপের নেতাদের বাদ দিয়ে ট্রাম্পের এই শান্তি আলোচনার উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়েও আছে শঙ্কা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সংযুক্ত আরব আমিরাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজমান, কারনাইন দ্বীপ, দিয়ানা দ্বীপ, স্যার আবু নোয়ায়ের দ্বীপ, দাস দ্বীপ সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও। দিনের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় রাস আল খাইর জাইস পর্বতে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আজও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অভ্যন্তরীণ অঞ্চলে কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বিকেলে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। স্বাগতিকদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তোলার মিশন কিউইদের। দুদলের সবশেষ লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের দুশ্চিন্তা আর বাবর আজমের ব্যাটিং ফর্ম নিয়ে। শেষ 21 ইনিংসে কোনো সেঞ্চুরি নেই এই ব্যাটারের। অন্যদিকে হারিস রৌফের ইনজুরির শঙ্কা থাকলে অধিনায়ক বাবর আজম জানিয়েছেন খেলার মতো ফিট আছেন তিনি। তবে নিউজিল্যান্ড পাচ্ছে না লকি ফার্গুসন, বেন সিয়ার্স আর রাচিন রবীন্দ্রকে। বিকেল 3টায় শুরু হবে খেলাটি। গ্রামের প্রতিটি ঘরেই যেন এক একটি কারখানা। এসব কারখানায় আধুনিক ডিজাইনের ব্যাটগুলো যেন সকলেরই নজর কাড়বে। আর এই ব্যাট বিক্রি করে গ্রামবাসী আয় করেন কোটি কোটি টাকা। পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলের বিন্নি গ্রাম এখন পরিচিত হয়ে উঠেছে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, আর জানাচ্ছেন রাসনা দাস। ব্যাট ছাড়া যেমন ক্রিকেট খেলা সম্ভব নয়, ঠিক তেমনি বাংলাদেশের বিন্না গ্রাম ছাড়া ক্রিকেট ব্যাটের কথা চিন্তাও করা যায় না। তাই ব্যাট আর বিন্না যেন একই মুদ্রার এপিটোপিট। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রাম পরিচিত হয়ে উঠেছে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। এখানে রয়েছে 200-এরও বেশি ব্যাট তৈরির কারখানা। প্রায় প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে ব্যাট। সৃষ্টি হচ্ছে শত শত নারী পুরুষের কর্মসংস্থান। এখানে প্রায় 150-200 মতো কারখানা আছে আমাদের এলাকায়। এই জায়গায় আপনার কয়েক লক্ষ ব্যাট দেওয়া কাটা হয়। আমাকে পড়ালেখা অনেক গরিব ছিল ভিন্ন এলাকা, এই ব্যাট বানাই অনেক মানুষ উন্নতি হয়েছে, অনেক বিল্ডিং আছে, অনেক জায়গা জমি রাখছে, খাইলে অনেক ভালো আছে। দামে কম আর নরম কাঠ দিয়ে তৈরি করা এই ব্যাটগুলোর দেশের বাজারে চাহিদা ব্যাপক। তবে এগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী নয়। কারিগররা বলছেন যথাযথ কাঠের অভাব আর আন্তর্জাতিক মান অনুযায়ী কাঠ প্রস্তুত করতে না পারায় সম্ভব হচ্ছে না বিশ্বমানের ব্যাট তৈরি। বছরে প্রায় মনে করেন বহু টাকা ইনকাম হইতে আছে, প্রায় 5-10 কোটি টাকার মতন ইনকাম হইতে আছে। আমাদের নদীর পথে আসবে, তাও আমার পানি শুকানো চাই, জোয়ার বাতাস লাগে, আর আবার দুইয়া তো পানি চায় না, আমার খালটা খুব পতন লাগে, আমার মাল নিয়ে আসতেই না। সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হতে পারছে না এই শিল্পটি। তবে বিসিক বলছে আর্থিক ও কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমানে কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে এই ব্যাট বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আমি মনে করি। এবং বিসিক এর সাথে এই ব্যাট কারখানার মালিকদের যোগাযোগ রয়েছে এবং তাদের সুবিধা অসুবিধা সার্বক্ষণিক তদারকি করা হয়। বিন্না গ্রামের এক একটি কারখানায় বছরে 20 থেকে 25 হাজার ব্যাট তৈরি হয়, আর এই সব কারখানা থেকে আয় করা হয় কয়েক কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অন্তিম মুহূর্তের গোলে সেল্টিকের সাথে 1-1 গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
আলিয়ান্স এরিনায় প্রথম লেগে 2-1 গোলে এগিয়ে থাকার সুবিধা দিয়ে মাঠে নামে জার্মানরা। অন্যদিকে সেল্টিককে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হতো। এমন সমীকরণের খেলায় নিকোলাস কুনের গোলে 63 মিনিটে এগিয়ে যায় সেল্টিক। এভাবে খেলা শেষ হলে অতিরিক্ত সময়ে নামতে হতো দুদলকে। তবে 94 মিনিটে আলফান্সো ডেভিসের গোলে হতাশায় ডুবতে হয় সেল্টিককে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 আসামি খালাস। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা, আদালতের পর্যবেক্ষণ। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। সংঘর্ষের ঘটনায় 5 জন আটক, বন্ধ ক্লাস ও পরীক্ষা। ভিসির পদত্যাগ সহ শিক্ষার্থীদের 5 দাবি। কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্বেগ প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে শাস্তির হুঁশিয়ারি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।